হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমি তোমাদের জন্য ইংলিশ প্যাডাগজি থেকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসটা তোমরা লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে স্কিপ না করে দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস। আজকের আলোচ্য বিষয় হলো Challenges of teaching language in diverse classroom, language difficulties, errors and disorder। এই পার্টটা নিয়ে ডিসকাস করব। খুব ইম্পর্টেন্ট ক্লাস, তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমাদের জানতে লাগবে ডাইভার্স ক্লাসরুম। ডাইভার্স ক্লাসরুমের মধ্যে কী কী চ্যালেঞ্জেস রয়েছে সেগুলি জানার আগে সর্বপ্রথম কী জানতে লাগবে, ডাইভার্স ক্লাসরুমটা কী। ডাইভার্স ক্লাসরুম কী? A diverse classroom is 1 hour students from various backgrounds, cultures, and abilities come together to learn. This diverse includes differences in race, ethnicity, gender, socioeconomic status, language, and learning style. Okay. সো আমরা বলতে পারি ডাইভার্স ক্লাসরুমটা কি। ডাইভার্স ক্লাসরুমটা হলো যেখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টরা আসে। ধরো একটা ক্লাসরুমের মধ্যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টরা আসলো, কে ধনী না কে গরিব, কে কোন জেন্ডারের বা কোন রিলিজিয়াসের, কোন কালচারের, তার যে ব্যাকগ্রাউন্ড কী, তার ল্যাঙ্গুয়েজটা কী, তার লার্নিং স্টাইলটা কী, সব কিছু ডিফারেন্ট। তো ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসে সবাই একটা ক্লাসের মধ্যে এসে একত্রিত হয়। তো সবাইকে নিয়েই তো একটা ক্লাসরুম হয়, একটা শ্রেণীকক্ষ হয়। তো এই যে সবাইকে নিয়ে হয়, সবাই কি আলাদা, ডাইভার্স। তো এটাকেই বলা হয় কি ডাইভার্স ক্লাসরুম। যে ডাইভার্স ক্লাসরুম ইজ ওয়ান অফ আওয়ার স্টুডেন্টস ফ্রম ভেরিয়াস ব্যাকগ্রাউন্ড। বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে যে স্টুডেন্টরা আসে, বিভিন্ন কালচার থেকে বা বিভিন্ন অ্যাবিলিটিস, সবাই কি একসাথে আসে, কাম টুগেদার, কিসের জন্য, লার্ন করার জন্য, কিছু শেখার জন্য আসে। এই ক্লাসরুমটাকে বলা হয় ডাইভার্স ক্লাসরুম। এই শ্রেণীকক্ষকে কি বলা হয়? ডাইভার্স ক্লাসরুম। এই যে ডাইভার্স ক্লাসরুমটা, এটা বিভিন্ন দিক থেকে ডিফারেন্ট হতে পারে। রেসের দিকে হতে পারে, জেন্ডারের দিকে হতে পারে, এথেন্টিসিটি হতে পারে, সোশিও ইকোনমিক স্টেটাস হতে পারে, ল্যাঙ্গুয়েজের দিকে হতে পারে, কালচার, রিলিজিয়াস, দেন লার্নিং স্টাইল, বিভিন্ন দিক থেকে যে ডিফারেন্সটা হতে পারে, ডাইভার্সিটিটা হতে পারে। তো সেটাকেই বলা হয় ডাইভার্স ক্লাসরুম। খুব সহজভাবে বুঝতে গেলে একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি। একটা ক্লাসরুম, ঠিক আছে, একটা ক্লাসরুম আমরাও যখন ছোটো থেকে পড়ে এসেছি, একটা ক্লাসরুমের মধ্যে বিভিন্ন জেন্ডারের মানুষ ছিল, মেল ফিমেল, তারপর ধরো কে ধনী না কে গরিব, বা বিভিন্ন রিলিজিয়াস বলো, বিভিন্ন কালচার বলো, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বলো, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টরা সবাই এসে একত্রিত হয়, একটা ক্লাসে একত্রিত হয়েছে। সবাইকে নিয়েই কী হয়েছে, একটা ক্লাসরুম হয়েছে। সবাই কেন একত্রিত হয়েছে? কিছু শেখার জন্য, টু লার্ন, কোনো কিছু লার্ন করার জন্য, পড়াশোনা করার জন্য, শেখার জন্য। তো সেই ক্লাসরুমটাকে বলা হয় ডাইভার্স ক্লাসরুম। আশা করি ডাইভার্স ক্লাসরুমের কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। তো এই যে ডাইভার্স ক্লাসরুমটা, সেটা স্টুডেন্টের মধ্যে কি যে ইমপ্রুভ করে, কি ফস্টার করে। সাচ ক্লাসরুম ফস্টার অ্যান ইনক্লুসিভ এনভায়রনমেন্ট ওয়ার অল স্টুডেন্ট ফিল ভ্যালিউড অ্যান্ড রেসপেক্টেড, প্রমোটিং রিচার ডিসকাশন অ্যান্ড বর্ডার পার্সপেক্টিভ। এই যে এরকম ধরনের ক্লাসরুমগুলি কি ফস্টার করে বা কি যে ইমপ্রুভ করে, স্টুডেন্টের মধ্যে কি ইমপ্রুভ করে, স্টুডেন্টের মধ্যে ইনক্লুসিভ এনভায়রনমেন্টটা ইমপ্রুভ করে। যে ইনক্লুসিভ এনভায়রনমেন্ট মানে বিভিন্ন ধরনের যে আলাদা আলাদা যে পরিবেশ থাকে, সেটা কি করে, ইমপ্রুভ করা হয়। সেটা তাদের মধ্যে যে ইমপ্রুভ করা হয়, ডেভেলপ করা হয়। আর সেটা করে কি হয়, সেটা করলে স্টুডেন্টরা কী করে, ভ্যালিউ ফিল করে, তাদের নিজেদের ভ্যালিউ ফিল করে। তারা অন্য যে যদি কালচার থাকে, অন্য রিলিজিয়াস থাকে, সেই রিলিজিয়াসের ব্যাপারে, সেই কালচারের ব্যাপারে তারা নতুন নতুন জিনিস জানতে পারে। সেই জিনিসগুলিকে যদি সে জানে ভালোভাবে, তাহলে সে রেসপেক্ট করবে, ভ্যালিউ করবে। বা তাদের মধ্যে যে কালচার রয়েছে সেটা কি প্রমোট করা হবে বা ডিসকাশন করা হবে। তাদের ব্রডার ওয়েতে, পার্সপেক্টিভ ওয়েতে ভাববে। তারা শুধু নিজের কালচার, নিজের ব্যাকগ্রাউন্ড নিয়ে না, অন্যরা জিনিস নিয়েও জানবে। অন্যরা কোনখান থেকে এসেছে, তার ব্যাকগ্রাউন্ড কী, তার রিলিজিয়াস কী, তার কালচার কী, তার যে বা লার্নিং স্টাইলটা কী, তার ল্যাঙ্গুয়েজটা কী, সেটা সে জানবে এবং সেটা সে রেসপেক্ট করবে, ভ্যালিউ করবে।
তো এরকম জিনিস, এরকম কিছু জানতে গেলে একটা কিসের দরকার, একটা ডাইভার্স ক্লাসরুমের দরকার। তো ডাইভার্স ক্লাসরুমটা স্টুডেন্টের মধ্যে যে ইনক্লুসিভ এনভায়রনমেন্টটা, যে আলাদা যে পরিবেশটা, সেই জিনিসটা জানার জন্য, সেটা ডেভেলপ করে, সেটা ইমপ্রুভ করে, সেটা জেনে সে যাতে তার রেসপেক্ট করতে পারে, ভ্যালিউ দিতে পারে, তার জন্য ডাইভার্স ক্লাসরুম খুব ইম্পর্টেন্ট। ডাইভার্স ক্লাসরুমটা হওয়া খুব ইম্পর্টেন্ট। তো এখানে হলো ডাইভার্স ক্লাসরুমের কনসেপ্টটা, এবং ডাইভার্স ক্লাসরুমটা কী ফস্টার করে, কী ইমপ্রুভ করে স্টুডেন্টের মধ্যে, সেটাও আমরা দেখে নিলাম। তো আশা করি তোমরা এই পার্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, কোনো ডাউট আশা করি তোমাদের নেই। নেক্সট আমরা যে পার্টটা দেখব, সেই পার্টটা হলো বেসিক প্রিন্সিপালস অফ ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশনে কিছু বেসিক প্রিন্সিপাল বা নীতি রয়েছে, সেগুলি কি, সেগুলি আমরা এক এক করে দেখে নেব। ইনক্লুসিভ এডুকেশনটা কি? ইনক্লুসিভ এডুকেশন হলো, যেহেতু ডাইভার্স ক্লাসরুম রয়েছে, ডাইভার্স ক্লাসরুমটা কি ফস্টার করে? ইনক্লুসিভ এনভায়রনমেন্ট। ইনক্লুসিভ কি আমরা বলতে পারি যে আলাদা, আমরা বলতে পারি ডিফারেন্ট, আমরা বলতে পারি। তো এটা, এই যে ইনক্লুসিভ এডুকেশন রয়েছে, মানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে যখন স্টুডেন্টরা আসে, তারা যখন এসে তারা কিছু শেখার জন্যই আসে, তো বিভিন্ন, যেহেতু রিলিজিয়াস, বিভিন্ন কালচার, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে যখন স্টুডেন্টরা আসছে, তাহলে তো এডুকেশনটা কী হবে? আলাদা হবে না, তাহলে ইনক্লুসিভ হবে। তো সেই ইনক্লুসিভ ক্লাসরুমটা কীরকম হওয়া উচিত, বা তার যে বেসিক প্রিন্সিপাল বা নীতিগুলি, সেগুলি এখন আমরা এক এক করে দেখে নেব। ফার্স্ট ওয়ান, ওয়েল কনস্ট্রাক্টেড এডুকেশনাল প্ল্যান। যে এডুকেশনাল প্ল্যান রয়েছে, যে কীভাবে পড়ানো হবে, কী পড়ানো হবে, যে কারিকুলামে কী থাকবে, সিলেবাসের মধ্যে কী থাকবে, কোনটা আগে পড়ানো হবে, কী সিস্টেমে পড়ানো হবে, এই যে পুরো প্ল্যানটা, এডুকেশন যে প্ল্যানটা, সেটা খুব ভালোভাবে, একদম খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ কনস্ট্রাক্ট করতে লাগবে। তবেই যে ক্লাসরুমটা কী হবে, অ্যাট্রাকটিভ হবে, যেটা একটা খুব ভালো একটা হবে, যে কী করা হবে, ইনক্লুসিভ ক্লাসরুমটা, যে এডুকেশনটা খুবই ভালোভাবে হবে। তো ওয়েল কনস্ট্রাক্টেড এডুকেশনাল প্ল্যান। নেক্সট, ইউজ অফ মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ রিসোর্স। মাল্টিলিঙ্গুয়ালিজম কি? মাল্টিলিঙ্গুয়ালিজম হলো, ধরো এখন আমি একটা ল্যাঙ্গুয়েজ বলছি বা দুইটা ল্যাঙ্গুয়েজ বলছি, সেটা হয়ে যাবে কি বাইলিঙ্গুয়াল। যখন আমি তিনটা চারটা এরকম আরও বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করে, এখন ধরো আমি ইংলিশও বললাম, একটু বাংলাও বললাম, হিন্দিও বললাম, মিক্সড করে বললাম, তো সেটা কি হয়ে যাবে? মাল্টিলিঙ্গুয়ালিজম। তো এরকম মাল্টিলিঙ্গুয়ালিজম যে এটা রয়েছে, ল্যাঙ্গুয়েজটা রয়েছে, সেটা আমরা কী করি? অ্যাজ এ রিসোর্স, অ্যাজ এ টিচিং এইড, অ্যাজ এ রিসোর্স হিসাবে আমরা ইউজ করতে পারি। তবে ইনক্লুসিভ এডুকেশনটা বেশি বেনিফিটেড হবে। ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে এখন বিভিন্ন ধরনের মানুষ আসবে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে যেহেতু মানুষ আসবে, তাহলে তাদের ল্যাঙ্গুয়েজটা তো ডিফারেন্ট হতেই পারে। আমি যদি ত্রিপুরার কথাই ভাবি, ধরো এখন আগরতলা একটা স্কুলের মধ্যে, ঠিক আছে, আগরতলা একটা স্কুলের মধ্যে নিলাম, এখানের মধ্যে অনেকে দেখবে যে আগরতলা যারা লোকাল রয়েছে তারাও আসলো, বা তারা একটু দূরে থেকে কেউ আসলো, বা ধরো বিভিন্ন কালচারের রয়েছে, এখানে ধরো হিন্দু রয়েছে, মুসলিম রয়েছে, খ্রিস্টান রয়েছে, আরও অনেক ডিফারেন্ট রিলিজিয়াসের রয়েছে, সবাই এসে একসাথেই পড়ে, সবাই তো সেম, কেউ তো এখন কালচার আলাদা, তাদের ল্যাঙ্গুয়েজ আলাদা হতে পারে, বাট সবাই তো মানুষ, সবাই যখন একসাথে এসে পড়বে, আমরা যদি সবাই ল্যাঙ্গুয়েজটা একটু একটুভাবে ইউজ করি, এখানে আমি ইংলিশও ইউজ করছি, বাংলাটাও ইউজ করছি, হিন্দিটাও করছি, ককবরকটাও করছি, বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ একটু একটু করছি, তাহলে মাল্টিলিঙ্গুয়ালিজম হয়ে যাবে। এইভাবে ইউজ করলে কি হবে? ইনক্লুসিভ ক্লাসরুমটা, ইনক্লুসিভ এডুকেশনটা আরও বেশি বেনিফিটেড হবে। তো আমরা এই যে মাল্টিলিঙ্গুয়ালিজমের ব্যাপারটা, সেটা আমরা অ্যাজ এ রিসোর্স আমরা ইউজ করতে পারি। নেক্সট, ইকুইটি অ্যান্ড ইকুয়াল অপরচুনিটিস ফর অল। সবার জন্য ইকুয়াল অপরচুনিটি। কে এখানে মেল না ফিমেল, কেউ গরিব না কেউ ধনী, কেউ কোন রিলিজিয়াস আছে, কোন কালচার আছে, সেটা দেখে লাভ নেই, সবাই হলো স্টুডেন্ট, সবাই সেম এখানে। তো সবার জন্য, যেহেতু সবাই সেম, সবাই স্টুডেন্ট, সবার জন্য সেম অপরচুনিটি, ইকুয়াল অপরচুনিটি দেওয়া হবে তাদেরকে। কেউ কম কেউ বেশি না, সবার জন্য ইকুয়াল। সবার জন্য পড়াটাও সেম, সবার জন্য খেলাধুলাও সেম, সবার জন্য যেরকম যে কোশ্চেনটাও সেম হবে, পরীক্ষার কোশ্চেন এরকম না একজনের জন্য টাফ একজনের জন্য ইজি হবে, এরকম না, সবার জন্য সেম থাকবে, তারা সেম অপরচুনিটি পাবে, ইকুয়াল অপরচুনিটি ফর অল। নেক্সট, ইউজ অফ স্পেসিফিক প্যাডাগজিক্যাল স্ট্র্যাটেজিস। আমাদের কী করতে হবে? স্পেসিফিকভাবে প্যাডাগজিক্যাল স্ট্র্যাটেজিস ইউজ করতে লাগে, বিভিন্ন বিভিন্ন টিচিং এইডস, বিভিন্ন টিচিং মেথড বা টিচিং স্টাইল আমাদের ইউজ করতে পারি। তারপর সেন্সিটাইজেশন টুয়ার্ডস ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। প্রতিটা ইন্ডিভিজুয়ালের প্রতি আমাদের খুব সেন্সিটিভ থাকতে লাগবে। এরকম না আমি যদি একটা যেরকম আমি হলাম ফিমেল, ঠিক আছে, আমি যদি এখন শুধু আমি ফিমেল সেন্টার এক্সাম্পল দিই তাহলে হবে না, কিন্তু আমার ক্লাসে গিয়ে ফিমেল মেল এরকম না, আমার কি মিক্সড দিতে লাগবে, শুধু আমি ফিমেল দিয়ে কি ফিমেল সেন্টার দেবো বা এরকম হবে না। তো আমাদের কী করতে লাগবে? প্রতিটা ইন্ডিভিজুয়ালের প্রতি আমরা এরকমভাবে এক্সাম্পল দিতে লাগবে, এরকমভাবে পড়াতে লাগবে, যাতে কেউ কষ্ট না পায়, কেউ হার্ট না হয়, কোনো একটা রিলিজিয়াস হোক
কালচার হোক, যে কোনো ব্যাপার, তো আমার খুব সেন্সিটিভ থাকতে লাগবে। আমি কোন ওয়ার্ডটা চুজ করছি, কোন কথাটা, কোন সেন্টেন্সটা আমি বলছি, কোন এক্সাম্পলটা আমি ইউজ করছি, সেটার দিকে আমার খুবই মানে ভালোভাবে ধ্যান দিতে লাগবে। খুব সেন্সিটিভ ওয়েতে আমাদের জিনিসটা পড়াতে লাগবে, যাতে কেউ হার্ট না হয়। তো ঠিক আছে, তাহলে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স জিনিসটা আমাদের লক্ষ্য রেখেই আমাদের পড়াতে লাগবে, সেন্সিটিভ থাকতে লাগবে। ওকে, নেক্সট রয়েছে মেইন চ্যালেঞ্জেস ইন ইংলিশ ক্লাসরুম। আগে তো আমরা বেসিক প্রিন্সিপাল দেখলাম, এখন আমরা দেখব ইংলিশ ক্লাসরুমের মধ্যে, যেহেতু ইংলিশ প্যারাগজি পড়ানো হচ্ছে তো অবভিয়াসলি ইংলিশ ক্লাসরুমের কথাই হবে। তো ইংলিশ ক্লাসের মধ্যে মেন কী চ্যালেঞ্জ ফেস করে স্টুডেন্টরা সেটা আমরা দেখে নেব। ফার্স্ট অফ অল, লেক অফ ট্রেন টিচার। ট্রেন টিচারের খুবই কমই আছে। এটা শুধু ইংলিশ ক্লাসরুমে না, এখন যদি আমি বর্তমান সিচুয়েশান দেখি যে ট্রেন টিচারের কমি সত্যি আছে, টিচারের কমি আছে। প্রতিটা স্কুলের মধ্যে দেখতে গেলে ম্যাক্সিমাম স্কুলের মধ্যে টিচারের খুবই খামতি আছে। তো এখানে ট্রেন টিচারের খামতি আছে, তো এটা একটা মেইন চ্যালেঞ্জ স্টুডেন্টরা ফেস করে, যে ট্রেন টিচারে যদি না থাকে তাহলে সে কীভাবে শিখবে, স্টুডেন্টদেরকে কীভাবে পড়াবে, স্টুডেন্টদেরকে তো পড়ানো যাবে না, আর স্টুডেন্টদের না পড়লে স্টুডেন্টরা কীভাবে শিখবে। তো এটা একটা ওয়ান অফ দ্য মেইন চ্যালেঞ্জেস বলতে পারি আমরা, কিসের ক্ষেত্রে, ইংলিশ ক্লাসরুমের ক্ষেত্রে। আউটডেটেড মেথড অফ লার্নিং, যে সেই পুরানো দিনের মেথড, ধরো শুধুমাত্র লেকচার মেথড ইউজ করে গেলাম, বা শুধু একটা মেথডই ইউজ করে গেলাম, ট্রেডিশনাল মেথড ইউজ করে গেলাম, তাহলে কি ক্লাসটা ইন্টারেস্টিং হবে না, বোর লাগবে। তো আমাদের বিভিন্ন মেথড, যে সময়ের সাথে সাথে এখন টপিক বুঝে, সিচুয়েশান বুঝে আমাদের টিচিং মেথড, টিচিং স্টাইল আমাদের চেঞ্জ করতে লাগবে, আপডেট করতে লাগবে। নতুন নতুন কত টেকনোলজি আসছে, কত কিছু নতুন নতুন সময়ের সাথে নিজেদেরকে চেঞ্জ করতে লাগবে। টিচারের তো আরও বেশি আপডেটেড থাকতে লাগে, তো সময়ের সাথে চেঞ্জ করতে লাগবে, তো টিচিং স্টাইলও চেঞ্জ করতে লাগবে। শুধু একরকম টিচিং স্টাইল আমি ইউজ করলে হবে না, আমাদের বিভিন্ন ধরনের টিচিং স্টাইলটা ইউজ করতে লাগবে। বা যেহেতু আউটডেটেড মেথডটা বেশিরভাগ ইউজ করা হয়, সেটা একটা চ্যালেঞ্জ ফেস করা হয় ইংলিশ ক্লাসরুমের মধ্যে। নেক্সট, ওভার ক্রাউডেড ক্লাসরুম। এটা খুবই মানে একটা কী বলবো, খুবই প্রবলেম, এটা বড় একটা প্রবলেম। ওভার ক্রাউডেড ক্লাসরুম, ধরো একটা সিম্পল এক্সাম্পল, একটা ক্লাসরুমে থাকার কথা 30 জন। অনেক গভর্নমেন্ট স্কুলের মধ্যে দেখবে, অনেক স্কুলের মধ্যে দেখবে একদম স্টুডেন্ট নেই, বা এরকম খুব কম আছে যে ভিতরের স্কুলগুলিতে, আবার অনেক স্কুলে দেখবে এত বেশি স্টুডেন্ট, যেই জায়গাতে 30 জন থাকার কথা সেই জায়গাতে 50 জন, 60 জন, 80 জন এরকমও রয়েছে। তো এরকম যদি এত স্টুডেন্ট থাকে, তাহলে তো সেটা পড়ানোটা অনেকটাই কিন্তু ইম্পসিবল হয়ে যায়। মানে পড়ানো তো যায় কিন্তু ইফেক্টিভ ওয়েতে পড়ানো যায় না, স্টুডেন্টরাও বুঝতে পারে না। তো এটা একটা প্রবলেম, এটা একটা মেজর প্রবলেম, শুধু ইংলিশ ক্লাসরুমে না, যে কোনো ক্লাসরুমের মধ্যে এটা একটা মেজর প্রবলেম, ওভার ক্রাউডেড ক্লাসরুম। নেক্সট, ক্লাসরুম কন্ডিশন। এখন যদি ক্লাসরুম কন্ডিশনই ভালো না থাকে তাহলে কীভাবে পড়ানো হবে? শুধু ইংলিশ ক্লাসরুম না, যে কোনো ক্লাসরুম। ধরো এখন ক্লাসের মধ্যে গেলাম, ক্লাসের মধ্যে বেঞ্চ নেই, ক্লাসের মধ্যে লাইট নেই, ফ্যান নেই, বা ক্লাসের মধ্যে যেগুলি থাকা দরকার সেগুলি নেই, সেই কন্ডিশনটা সেরকম একটা ভালো না। তো এটা একটা প্রবলেম হতে পারে ইংলিশ ক্লাসরুম বা যে কোনো ক্লাসরুমের ক্ষেত্রে। ওকে, নেক্সট, এক্সামিনেশন ওরিয়েন্টেড এডুকেশন। হ্যাঁ, এক্সামিনেশন ওরিয়েন্টেড এডুকেশন, যতটুকু এক্সামে আসে ততটুকু শুধু পড়ানো হয়, তার বাইরে তার কিছু এক্সট্রা অর্ডিনারি জিনিস পড়ানো হয় না। এটা খুবই একটা মেজর প্রবলেম। এখনও হয়তো অনেকটা চেঞ্জ হয়েছে, আগে এরকম ছিল যতটুকু এক্সামে আসতো, যেরকম আমরাই যখন স্কুল কলেজ ছিলাম না, আমরা নিজেরাই বলতাম, কি বলতাম, যে ম্যাডাম স্যার সাজেশন দিয়ে দিন, পরীক্ষাতে কী আসবে, পরীক্ষার 1-2 দিন আগে স্কুলে যেতাম, তখন গিয়ে সাজেশন দিয়ে দিন, শুধু এই সাজেশন পড়ে যেতাম, আমরা মার্কসও পেয়ে যেতাম। ওইটা কিন্তু খুব একটা মেজর প্রবলেম। তো এরকম শুধু এক্সামে যেগুলি আসে সেগুলি পড়ানো হচ্ছে, তাহলে তো তারা অন্য এক্সট্রা জিনিসগুলি জানতেই পারছে না। তো এটা একটা প্রবলেম, এই চ্যালেঞ্জটাও ফেস করা হয় ইংলিশ ক্লাসরুমের ক্ষেত্রে। আর যদি যেগুলি এক্সামের মধ্যে আসছে শুধু এগুলি পড়ে গেলেই কি আমাদের কি লার্নিংটা হয়ে গেল? হলো না। তো তার জন্য কিন্তু অনেকে, আমরা যদি দেখি স্পেশালি যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে নেই, যারা বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে, তাদের ইংলিশ বলতে অনেকটাই প্রবলেম হয়ে যায়, ফ্লুয়েন্সিটা থাকে না। কেন থাকে না? কারণ আমরা এরকম এনভায়রনমেন্ট পাইনি, তার জন্য এটা একটা প্রবলেম। যদি আমরা ছোটো থেকেই এরকম একটা এনভায়রনমেন্ট পেতাম, ইংলিশ প্র্যাকটিস করো, সেটা ভুল হোক কিংবা মানে ঠিক হোক, এখন সেটা এক্সাম ওরিয়েন্টেড ছাড়াও যদি আমাদের আরও অন্যান্য কিছু পড়াতো, প্র্যাকটিস করতে দিত, আমরা কমিউনিকেশন করতাম, এরকম একটা এনভায়রনমেন্ট পেতাম, হয়তোবা যারা বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে আছে অনেকেই পারে, বা এরকম কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু এরকম হয়, ফ্লুয়েন্সি থাকে না, সে লিখতে পারে কিন্তু কথা বলতে গেলে ফ্লুয়েন্সিটা থাকে না। তো এরকম এনভায়রনমেন্ট পেলে মেবি সেটা ইমপ্রুভ হতো। তো এনিওয়ে, তো এরকম কিছু প্রবলেম রয়েছে যেগুলি, এই চ্যালেঞ্জগুলি ফেস করা হয় কিসের ক্ষেত্রে, ইংলিশ ক্লাসরুমের ক্ষেত্রে। তার মধ্যে একটা হলো এক্সামিনেশন ওরিয়েন্টেড এডুকেশন। নেক্সট রয়েছে আরও কিছু চ্যালেঞ্জেস রয়েছে, টেক্সট বুক।
টেক্সট বুকে যেটা আছে শুধুমাত্র সেটাই পড়ানো হলো, তার বাইরে কিছুই জানা হলো না, কিছুই পড়ানো হলো না। তো এটাও কিন্তু একটা প্রবলেম ইংলিশ ক্লাসরুমের ক্ষেত্রে। নেক্সট, স্কুল এনভায়রনমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট। যে কোনো ক্লাসরুম বলো, যে কোনো সাবজেক্ট বলো, যে কোনো কিছু শেখার ক্ষেত্রে এনভায়রনমেন্টটা, পরিবেশটা খুবই ইম্পর্টেন্ট। তো স্কুলের এনভায়রনমেন্টটা ম্যাটার করে। স্কুলের এনভায়রনমেন্টের মধ্যে ধরো এখন শুধু ইংলিশ ক্লাসের মধ্যে যেগুলি পরীক্ষাতে আসবে শুধু সেগুলি লিখিয়ে দিলাম বা শেষ, তাহলে কি লার্নিং হয়ে গেল, শেখন হয়ে গেল? হয়নি কিন্তু। এরকম কমিউনিকেশন করতে লাগবে, এরকম একটা পরিবেশ থাকতে লাগবে যে ইংলিশে একটু কথাবার্তা হলো, তাহলে তো সে ইংলিশে ফ্লুয়েন্সি আসবে, ইংলিশটা তার ইমপ্রুভ হবে। আর ম্যাক্সিমাম তো ইংলিশের মধ্যে প্রবলেম থাকে। এখনই যদি দেখি আমাদের যে ট্যাটের ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে যদি দেখি ইংলিশের মধ্যে প্রবলেম থাকে। কেন প্রবলেম থাকে? কারণ ছোটো থেকে আমরা সেরকম অপরচুনিটি পাইনি, সেরকম এনভায়রনমেন্টটা আমরা পাইনি। তো সেটা কিন্তু খুব একটা মেজর একটা প্রবলেম আমরা বলতে পারি। তো এরকম স্কুল এনভায়রনমেন্ট বা এরকম এনভায়রনমেন্টের জন্য কি একটা মেইন একটা চ্যালেঞ্জেস ফেস করে থাকে স্টুডেন্টরা যে ইংলিশ ক্লাসরুমের ক্ষেত্রে। নেক্সট রয়েছে ল্যাক অফ স্টাডি মেটেরিয়াল, যে স্টাডি মেটেরিয়াল অভাবে, এটাও একটা প্রবলেম। নেক্সট, ল্যাক অফ প্র্যাকটিসের অভাব। হ্যাঁ, প্র্যাকটিসের অভাব, এটাও একটা মানে কি বলবো মেজর প্রবলেমই আমরা বলতে পারি, প্র্যাকটিসের অভাব। যে এরকম থাকে, অনেকেই থাকে, আমি নিজেও দেখেছি, সে ইংলিশ তো বলতে চায়, ইংলিশের প্রতি ইন্টারেস্টেড আছে, সে বলতে চায়, কিন্তু প্র্যাকটিস সে করবে না। প্র্যাকটিস না করলে ইংলিশ কেন, কোনো কিছু সে পারবে না। এখন দেখো, তোমরা এখন ইংলিশ প্যাডাগজি ক্লাস দেখছো, ইংলিশ গ্রামার ক্লাস তোমরা দেখেছো বা তোমরা দেখবে, বা অন্যান্য ক্লাসগুলি তোমরা ক্লাস তো দেখছো, কিন্তু প্র্যাকটিসই করছো না, তাহলে এক্সামে গিয়ে কীভাবে পারবে? কিন্তু যদি প্র্যাকটিস করো তাহলে নিশ্চয়ই তোমরা ভালো একটা স্কোর করতে পারবে। তো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, রিভিশন করবে, প্র্যাকটিস করবে, সেটার উপর ডিপেন্ড করবে কে কতটুকু ভালো স্কোর করবে। ওকে, শুধু একটা ভিডিও দেখে নিলাম, ধরো আমরা ভিডিও করাচ্ছি, ভিডিওতে তো আমরা 100% দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখছো, ভিডিওটা বুঝতেও পারছো, কিন্তু তারপর তোমরা নিজে গিয়ে আর পড়লে না, রিভিশন করলে না, প্র্যাকটিস করলে না, তাহলে কিন্তু সেটার মাথায় থাকবে না। প্র্যাকটিস করতে লাগবে, রিভিশন করতে লাগবে। এখন ধরো তোমরা আমার এই ক্লাসটা তোমরা দেখছো, ক্লাসটা বুঝতে পেরেছো, ক্লাস শেষে এটা যে নোটসটা আছে তোমরা নোটসটা পড়লে, বা ধরো তোমাদের কাছে নোটসটা না থাকলে আমাদের সেন্টার দ্য সাকসেস মাস্টার থেকে এসে তোমরা নোটসটা নিলে, সেটা টেট 1 হোক কিংবা 2 হোক কিংবা এসটিজিটি, আমাদের কাছে সবগুলি নোটসই অ্যাভেলেবেল রয়েছে। একদম কনসেপ্ট রয়েছে, ডিটেলসে আলোচনা, তারপর প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার ও এমসিকিউসও রয়েছে। তো তোমরা যারা নোটসটা নিয়েছো বা যারা নোটসটা নিতে চাও, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নোটস নিতে পারো। এখন ধরো ক্লাসটা দেখলে আমার, তারপরে তোমরা সেই নোটস থেকে পড়লে, তারপর তোমরা নিজেরা প্র্যাকটিসও করলে, এমসিকিউস প্র্যাকটিস করলে, তাহলে কি হবে? প্র্যাকটিস যখন করে তোমরা জিনিসটা কিন্তু ভালোভাবে মাথায় থাকবে, পরীক্ষাতে গিয়ে ভালো একটা স্কোর করতে পারবে। তো যেরকম প্রথম ক্লাস দেখলে পড়াটা ইম্পর্টেন্ট, রিভিশন করলে, প্র্যাকটিস করলে, এই সব কিছু কিন্তু এক একটা স্টেপগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো একটা চ্যালেঞ্জ ফেস করে থাকে স্টুডেন্টরা, ল্যাক অফ প্র্যাকটিসের অভাব, এটাও কিন্তু খুব একটা মেজর একটা প্রবলেম। নেক্সট, লার্নার্স অ্যাবিলিটি। এখন সে প্র্যাকটিস করলো, সে রিভিশন করলো, সবই ঠিক আছে, কিন্তু লার্নার্সের অ্যাবিলিটি কতটুকু আছে সেটাও তো ডিপেন্ড করে। এখন কার কতটুকু আইকিউ থাকলো, কারোর আইকিউ কম, কারোর বেশি, তো যার যেরকম আইকিউ সে সেরকমভাবে কিন্তু একটা জিনিস আয়ত্ত করতে পারবে। তো এরকম লার্নিং অ্যাবিলিটিটা, এটাও একটা প্রবলেম। অনেকে ধরো তার আইকিউটা কম, সে যতই পড়ছে তার মনে থাকছে না, তো এটা একটা মেজর একটা প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে অনেকে জেনেটিক প্রবলেম থাকতে পারে বা অন্যান্য কোনো প্রবলেমও তার থাকতে পারে। নেক্সট, ফল্টি রিডিং, ভুল রিডিং পড়লে ভুলই তো শিখবে, তো এটা একটা প্রবলেম। এখন ধরো কোনো একটা টিচার ক্লাসে গিয়ে ভুল পড়াচ্ছে, তাহলে স্টুডেন্টও ভুলই শিখবে, তো এটা একটা প্রবলেম হতে পারে। তার জন্য অ্যাজ এ টিচার যে কোনটা কারেক্ট, কোনটা অ্যাকুরেট, সেটা দেখে খুব ভালোভাবে দেখে বুঝে শুনে পড়াতে লাগবে, তাহলেই স্টুডেন্টরা সঠিক জিনিসটা সে বুঝতে পারবে, সেই জিনিসটা শিখতে পারবে। ওকে, তো ফল্টি রিডিং এটাও একটা ইম্পর্টেন্ট প্রবলেম যেটা স্টুডেন্টরা ফেস করে থাকে, মেজর একটা প্রবলেম স্টুডেন্টরা ফেস করে থাকে ইংলিশ ক্লাসরুমের মধ্যে স্পেশালি। নেক্সট রয়েছে ইনকারেক্ট স্পেলিং অর প্রনাউন্সিয়েশন। এই যে ইনকারেক্ট, যে ভুল স্পেলিং করলো, ভুল প্রনাউন্সিয়েশন, ভুল উচ্চারণ করলো, এটা একটা প্রবলেম। ডিফিকাল্টিস ইন লার্নিং ওয়ার্ডস ইন ইংলিশ। কোনো ওয়ার্ড রয়েছে, ধরো কোনো একটা কঠিন একটা ওয়ার্ড রয়েছে, সেটা শিখতে তার ডিফিকাল্টিস হচ্ছে, তার একটু প্রবলেম হচ্ছে, তো এটা একটা প্রবলেম হতে পারে। নেক্সট, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস, যে কথা বলতে তার প্রবলেম হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস হচ্ছে। তো এরকম কোনো ডিসএবিলিটিস থাকলে, তার কোনো ডিসঅর্ডার থাকলে, তাহলেও তার যে একটা প্রবলেম হতে পারে কিসের ক্ষেত্রে, যে ইংলিশ ক্লাসরুমের ক্ষেত্রে। নেক্সট, ল্যাক অফ ক্লিয়ার এইম, তার কোনো ক্লিয়ার একটা এইম নেই, একটা লক্ষ্য নেই, এটা একটা প্রবলেম। ল্যাক অফ টাইম,
ল্যাক অফ স্টুডেন্ট ইন্টারেস্ট, এবিলিটি, মোটিভেশন এক্সেট্রা। স্টুডেন্টের কোনো ইন্টারেস্টই নেই, কোনো অ্যাবিলিটি নেই, তার কোনো মোটিভেশনই নেই, সে ডিমোটিভেটেড, তাহলে সে কিছু একটা কীভাবে শিখবে? শিখতে পারবে না। তো এটাও একটা প্রবলেম স্টুডেন্টরা ফেস করে থাকে ইংলিশ ক্লাসরুমের ক্ষেত্রে। নেক্সট, বায়োলজিক্যাল ও নিউরোলজিক্যাল প্রবলেম। ওকে, এগুলি হলো কিছু প্রবলেম যেটা স্টুডেন্টরা ফেস করে থাকে ইংলিশ ক্লাসরুমের মধ্যে। এখন আমরা দেখে নেব হাউ টু মেক টিচিং ইফেক্টিভ। টিচিংটা কীভাবে ইফেক্টিভ করা যায় সেটা আমরা দেখে নেব। গেট টু নো ইউর স্টুডেন্ট। আমাদের কি করতে লাগবে? স্টুডেন্টদেরকে জানতে লাগবে। আমরা যদি স্টুডেন্টদেরকে জানতে পারি, স্টুডেন্টের সাইকোলজিটা বুঝতে পারি, তাহলে কিন্তু স্টুডেন্টের নিড অ্যাকর্ডিং, তাদের কীরকম চাইছে, তাদের ইন্টারেস্টে, তাদের নিডের অ্যাকর্ডিং আমরা যে ক্লাসটা বা যে লেসন প্ল্যানটা আমরা রেডি করি, এডুকেশন প্ল্যানটা রেডি করে তাদেরকে তাদের মতো করে পড়াতে পারবো। তাহলে তারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে, তারা ইন্টারেস্ট পাবে। তো সর্বপ্রথম আমাদের আগে স্টুডেন্টদেরকে জানতে লাগবে। নেক্সট, মোটিভেট দ্য স্টুডেন্ট টু ডু দেয়ার বেস্ট। স্টুডেন্টদেরকে মোটিভেট করতে লাগবে, তারা যাতে তাদের বেস্ট দিতে পারে, তারা যাতে তাদের বেস্ট কাজটা করতে পারে, সেটার জন্য তাদের মোটিভেট করতে লাগবে। হ্যাঁ, তোমরা পারবে, তুমি পারবে, তুমি জিনিসটা ভালো করো, ভালো করছো, একবার ভুল হয়েছে তো কি হয়েছে, আবার ঠিক হবে। তো এরকমভাবে বিভিন্ন ওয়েতে আমরা মোটিভেট করতে পারি। মোটিভেট করলে স্টুডেন্টরা তারা কি মোটিভেট ফিল করবে, তারা যে কাজ রয়েছে তাদের কাজের মধ্যে তারা বেস্ট দেবে, তারা তাদের বেস্ট ট্রাই করবে, তারা তাদের 100% দেবে। ওকে, নেক্সট, ইউজ প্লে ওয়ে মেথড টু গিভ রিয়েল লাইফ সিচুয়েশান। তাদের রিয়েল লাইফ সিচুয়েশানের উপর বেস করে কিছু এক্সাম্পল দিলাম, প্লে ওয়ে মেথডটা ইউজ করলাম, যে প্লে ওয়ে মেথড খেলার মাধ্যমে, এরকম বিভিন্ন টিচিং মেথড আমরা ইউজ করতে পারি, তাহলে টিচিংটা ইফেক্টিভ হবে। কন্ডাক্ট গ্রুপ অ্যাক্টিভিটিস ইন স্টুডেন্ট। স্টুডেন্টের মধ্যে কিছু গ্রুপ অ্যাক্টিভিটি, ধরো গ্রুপ করলাম, গ্রুপ করে তাদের মধ্যে ডিবেট, প্রেজেন্টেশন, বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন গেম, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমরা প্রোভাইড করতে পারি স্টুডেন্টের মধ্যে। তাহলে তাদের মধ্যে কোলাবোরেটিভ লার্নিংটাও ডেভেলপ হবে, তারা একজন থেকে অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পারবে, অনেক কিছু ইমপ্রুভ হবে। তো এরকম ওয়ে তো আমরা কি করতে পারি, যে আমরা টিচ করতে পারি, তাহলে টিচিংটা কি হবে? এফেক্টিভ হবে। ওকে, নেক্সট রয়েছে প্রোভাইড লাইব্রেরিজ ইন স্কুল। স্কুলের মধ্যে লাইব্রেরিজ প্রোভাইড করতে লাগবে। প্লে ভোকাবুলারি গেম সার্চ অ্যাজ ওয়ার্ড ফাইন্ডার, সিমেন্টিক, ম্যাপিং এক্সেট্রা। বিভিন্ন ধরনের প্লে ভোকাবুলারি, যে ওয়ার্ড গেম, যে বিভিন্ন ধরনের ওয়ার্ড গেম আমরা দিতে পারি, যেরকম ওয়ার্ড ফাইন্ডার দিতে পারি, সিমেন্টিক দিতে পারি, যে কোনো একটা ওয়ার্ডের মিনিংটা কি, ম্যাপিং দিতে পারি। তো বিভিন্ন ধরনের গেমের মাধ্যমেও আমরা প্রোভাইড করতে পারি। নেক্সট রয়েছে ইউজ ইন্ডাকটিভ মেথড। আমরা ইন্ডাকটিভ মেথড ইউজ করতে পারি। এখন ইন্ডাকটিভ মেথড কি, ডিডাকটিভ মেথড কি, সেটা কিন্তু রোল অফ গ্রামারের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে আমি অলরেডি ডিসকাস করেছি। তো একবার শর্টে আমি বলে দিচ্ছি, ইন্ডাকটিভ মেথড হলো যে প্রথমেই আমরা এক্সাম্পলটা বোঝাবো, তারপর আমরা রুলসের দিকে যাব। ওকে, প্রথমে আমরা এক্সাম্পলটা বোঝাবো, তারপর রুলসের দিকে যাব, আর বাকি ডিটেলসটা তোমরা পেয়ে যাবে রোল অফ গ্রামারের ক্লাসের মধ্যে। ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড দুটোই পেয়ে যাবে। এনিওয়ে, নেক্সট রয়েছে টু এনকারেজ এক্সপিরিয়েন্স অ্যান্ড বিহেভিয়ার অফ ইচ স্টুডেন্ট। এনকারেজ করতে লাগবে স্টুডেন্টরা যাতে কোনো কিছু এক্সপেরিমেন্ট করে, বা তার যে বিহেভিয়ারটা সেটা যাতে এক্সপেরিমেন্ট করে প্রতিটা স্টুডেন্টই, সেটার ক্ষেত্রে এনকারেজ করতে লাগবে। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে টু হ্যাভ সাইকোলজিক্যাল নলেজ। সাইকোলজিক্যাল নলেজ থাকতে লাগবে। এই যে তোমরা যে এখন টেটের জন্য প্রিপারেশান করছো, টিচার হওয়ার জন্যই তো। আর টিচার হতে গেলে একটা খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট হলো সিডিপি, সাইকোলজি আমরা বলতে পারি। সাইকোলজিটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এখন যে প্যাডাগজির পার্ট বলো, কি সিডিপি পার্ট বলো, বা যে প্যাডাগজি রয়েছে সাইকোলজি রিলেটেড, প্রতিটা সাবজেক্টই রয়েছে। কেন রয়েছে? এগুলির ক্ষেত্রে কিন্তু আমাদের ভাবতে লাগে, এখন এটা হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, ইংলিশ হোক, বাংলা হোক, সায়েন্স হোক, ম্যাথ হোক, অ্যাজ এ টিচার আমরা ওই সিচুয়েশানটা কীভাবে ডিল করব, ওইটা ভাবতে লাগে। তো আমাদের সাইকোলজিটা জানতে লাগবে, সাইকোলজিক্যাল নলেজ থাকতে লাগবে। আমরা যদি সাইকোলজিক্যাল জিনিসটা জানি, সাইকোলজি নলেজ যদি আমাদের থাকে, তাহলে আমরা স্টুডেন্টদেরকে বুঝতে পারবো। আর স্টুডেন্টদেরকে বুঝলে তাহলে তো আমাদের যে টিচিংটা সেটা ইফেক্টিভ হবে, তাদের ওয়েতে, তাদের মতো করে আমরা পড়াতে পারবো। তাহলে তো তারাও ক্লাসের মধ্যে ইন্টারেস্ট পাবে, তারাও ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবে। তার জন্য সাইকোলজিক্যাল নলেজ থাকতে লাগবে টিচারদের। নেক্সট, টেক এক্সাম্পল ফ্রম ডিফারেন্ট সার্কামস্টেন্সেস। বিভিন্ন সিচুয়েশান থেকে, ডিফারেন্ট সিচুয়েশান থেকে আমাদের এক্সাম্পল নিতে লাগবে। ডু লেসন প্ল্যান ইন অ্যাডভান্সে আমাদের লেসন প্ল্যানটা বানিয়ে রাখতে লাগবে। নেক্সট, এরার্স মেড বাই লার্নার্স। এখন আমরা কী দেখবো? এরার্স। ওকে, এরার্সগুলি আমরা দেখে নেব। যে আমরা ডাইভার্স ক্লাসরুম কি সেটা আমরা দেখলাম। ডাইভার্স ক্লাসরুমের মধ্যে যে কী কী চ্যালেঞ্জেস রয়েছে সেগুলি আমরা দেখে নিলাম। এখন নেক্সট যে পার্টটা রয়েছে সেটা হলো এরার্স।
ওকে, এই পার্টটা দেখবো। এরার্স মেড বাই লার্নার্সরা কী কী এরার, কী কী মিস্টেক করে থাকে সেটা আমরা দেখে নেব। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইন্টারফারেন্স, যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইন্টারফারেন্স। এখন ধরো তোমাদের যদি এখন ধরো কথার কথা মাতৃভাষা হলো বাংলা বা ককবরক এরকম মাতৃভাষা, তোমাদের এখন ইচ্ছা হলো তোমরা ফ্রেঞ্চ শিখবে, তোমরা তেলেগু শিখবে, তোমাদের ইচ্ছা হলো সেটা শেখার জন্য তোমরা যখন শেখার জন্য গেলে তোমরা অ্যালফাবেট শিখলে, গ্রামাটিক্যাল রুলস শিখলে, সেটা শেখার পর তারপর তোমরা যখন ধরো একটা সেন্টেন্স হলো, সেই সেন্টেন্সটা কী করলে, ধরো একটা তোমাদের বাংলাতে সেন্টেন্স দিল, সেই সেন্টেন্সটা বাংলা থেকে ফ্রেঞ্চে ট্রান্সলেট করবে বা ফ্রেঞ্চ আছে সেটার মিনিংটা তোমরা বোঝার চেষ্টা করো। তোমরা কী করে অটোমেটিক মাথার মধ্যে আমাদের নিজস্ব মাতৃভাষা, বাংলা হোক, ককবরক হোক, হিন্দি হোক, যেটি হোক, নিজস্ব মাতৃভাষা মাদার ল্যাঙ্গুয়েজটা আমাদের মাথায় চলে আসবে। তো এটা আসলে কী হয়, আমরা খালি ভাবতেই থাকি, বলার আগে আমরা ভাবতেই থাকি, তো সময় যায়, তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা ইন্টারফারেন্স হয়। তো এটা একটা মিস্টেক লার্নার্সটা করে থাকে, যে সব কিছুতে কি ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা ইন্টারফারেন্স থাকে। নেক্সট, গ্রামার। আমরা সব কিছুর ক্ষেত্রে খুবই সিম্পল এক্সাম্পল, ধরো আমরা স্পোকেন ইংলিশটা শেখার জন্য, আমরা ইংলিশটা ইমপ্রুভ করার জন্য, ফ্লুয়েন্টলি ইংলিশ বলার জন্য আমরা কোনো কোচিং সেন্টারে গেলাম। ঠিক আছে, কোচিং সেন্টারে গেলাম, সেখানে যখন গেলাম আমাদেরকে গ্রামার শেখানো হয়। আমরা সবসময় গ্রামারটাই ভাবি, অনেক সময় বললাম যে আয়ের সাথে কী হবে, হ্যাভ হবে, হ্যাজ হবে, কী হবে, সেটা ভাবতেই সময় চলে যায়। তো এই গ্রামারের যে ইন্টারফারেন্সটা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের যে ইন্টারফারেন্সটা, সেটার জন্য কি আমরা ফ্লুয়েন্সিটা আর আসে না। তো এটা কিছু এরর যেটা স্টুডেন্টরা বা লার্নার্সরা করে থাকে। নেক্সট রয়েছে ভোকাবুলারি। যে ভোকাবুলারি না জানার ক্ষেত্রে এটাও কিছু মিস্টেক রয়েছে, যে সব ভোকাবুলারি জানে না, বা কিছু যে খুব কনফিউজিং থাকে, অনেকগুলি ভোকাবুলারি তো লিস্টের শেষে নেই, তো এগুলি কতটাই শিখবে। তো এখানের মধ্যে ভোকাবুলারি অনেক কিছু মিস্টেক হয়, এরর হয়, যেটা লার্নার্সরা করে থাকে। নেক্সট, প্রনাউন্সিয়েশন। কোনো কিছু বলতে গেলে অনেক প্রনাউন্সিয়েশন ভুল হয়, অনেকেরই হতে পারে, আমারও হতে পারে, তোমারও হতে পারে, অনেকেরই হতে পারে। তো এটাও একটা যে এরার্স বা মিস্টেক যারা লার্নার্সরা করে থাকে। ইমব্যালেন্স অফ স্কিলের ইমব্যালেন্স। ওকে, নেক্সট, লার্নিং ডিসএবিলিটিস আর সামটাইমস অলসো কল্ড লার্নিং ডিসঅর্ডার। তো আমরা এরার্সগুলি দেখে নিলাম, এখন আমরা কি দেখব, লার্নিং ডিসঅর্ডার বা লার্নিং ডিসএবিলিটিস। লার্নিং যে ডিসএবিলিটিসগুলি রয়েছে, এগুলি কি কখনো অন্য আরেকটা নামে বলা হয়, সেটা হলো লার্নিং ডিসঅর্ডার। তো এখন লার্নিং ডিসএবিলিটিস কিংবা লার্নিং ডিসঅর্ডার কী রয়েছে সেগুলি আমরা দেখে নিই উইথ এক্সাম্পল। খুবই ইম্পর্টেন্ট পার্ট, তোমরা খুব মনোযোগ সহকারে এই পার্টটা দেখো, কারণ খুবই ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো তোমরা খুব মনোযোগ সহকারে এই পার্টটা দেখতে থাকো। সো টাইপস অফ লার্নিং ডিসএবিলিটিস অর লার্নিং ডিসঅর্ডার বলতে পারি। 1 নাম্বার রয়েছে অ্যাফাসিয়া বা ডিফেসিয়া। এই যে এটা রয়েছে, এটা একটা লার্নিং ডিসএবিলিটিস। এটার মধ্যে কি হয়, ডিফিকাল্টিস উইথ ল্যাঙ্গুয়েজ, কারণ কথা বলতে প্রবলেম। এখন যে আমি কথা বলছি, আমার কথা বলার মধ্যে যদি কোনো প্রবলেম থাকতো, তাহলে আমি ভালোভাবে বলতে পারতাম না। আর আমি ভালোভাবে না বললে তোমরা ভালোভাবে জিনিসটা বুঝতে পারতে না। আমি তো ভালো বলতেই পারছি না, তাহলে তোমরা শুনবে কীভাবে, ভালোভাবে কীভাবে বুঝতেই পারবে না, কারণ এখানে আমার প্রবলেম রয়েছে, ল্যাঙ্গুয়েজে প্রবলেম রয়েছে। যারা ল্যাঙ্গুয়েজে প্রবলেম রয়েছে তারা মেবি মানে কথা বলতে প্রবলেম হতে পারে, তার প্রনাউন্সিয়েশন প্রবলেম হতে পারে, তার একটু তুতলাতে পারে, বিভিন্ন প্রবলেম হতে পারে। তো যাদের কথা বলার ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ প্রডিউস করার ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজটা যখন প্রডিউস করবে সেটার ক্ষেত্রে কি হবে, প্রবলেম হবে, ডিফিকাল্টিস আসবে, তাদের এই ডিসএবিলিটিসটা রয়েছে। ডিফিকাল্টিস উইথ ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন অ্যান্ড কম্প্রিহেনশন অফ স্পিচ, ইট এফেক্ট পারসন এবিলিটি টু কমিউনিকেট। এই প্রবলেমটা, কারো যে কথা বলতে প্রবলেম হয়, যে কেউ কথা বলছে, কথা বলাতে প্রবলেম, তাদের এই ডিসএবিলিটিসটা রয়েছে। আর এইটা যে কোনো একটা পার্সনের তার যে কমিউনিকেশন করবে সেইটার মধ্যে এফেক্ট পড়ে। ওকে, তো অ্যাফাসিয়া বা ডিফাসিয়া হলো কি, এটা হলো যে ডিফিকাল্টিস উইথ ল্যাঙ্গুয়েজ, কথা বলতে প্রবলেম। নেক্সট, ডাইলেক্সিয়া হলো ডিফিকাল্টি ইন রিডিং, স্পেলিং, যে কারো কোনো একটা স্পেলিং পড়তে প্রবলেম হচ্ছে, সে স্পেলিংটা পড়তে পারছে না, সঠিক স্পেলিংটা পড়তে পারছে না। সঠিক স্পেলিংটা যদি না পড়তে পারে তাহলে সে পুরোটা রিডিংও পড়তে পারবে না। তো কারো রিডিং পড়তে প্রবলেম, তারা মেবি কী করে, দিস চিলড্রেন মাইট সি রিভার্সিং লেটার্স অর রাইট ব্যাকওয়ার্ডস। তারা কী করে, তারা মেবি কী করতে পারে, মানে লেটারগুলি রিভার্সাল দেখে, উল্টা দেখে, ধরো বি কে ডি দেখলো, ডি কে বি দেখলো, তো এরকম দেখলে তার স্পেলিংটাও ভুল হবে। আর স্পেলিং ভুল হলে তার কী হবে, যখন সে একটা স্পেলিং প্রনাউন্সিয়েশন করবে, উচ্চারণ করবে, সেটা ভুল হবে, তাহলে তার পুরো রিডিংটা পড়তেই ভুল হবে, তার প্রবলেম থাকবে। তো যাদের রিডিং পড়ার ক্ষেত্রে, স্পেলিংয়ের ক্ষেত্রে প্রবলেম আসবে, তাদের বলা হয়, তাদের যে ডিসএবিলিটিস রয়েছে সেটার নাম হলো ডাইলেক্সিয়া। ওকে, ডাইলেক্সিয়া হল রিডিং প্রবলেম। নেক্সট রয়েছে
3 নম্বর ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া হলো ডিফিকাল্টিস ইন লার্নিং অর কম্প্রিহেন্ডিং অ্যারিথমেটিক ইন ক্যালকুলেটিং সাচ এস ম্যাথ, নাম্বার কনসেপ্ট এক্সেট্রা। বেসিক্যালি ডিসক্যালকুলিয়া হলো কি, যাদের ক্যালকুলেশনের প্রবলেম, ধরো ম্যাথে প্রবলেম হচ্ছে, ম্যাথ একটা সলভ করতে প্রবলেম, বা ক্যালকুলেশন একদম ইজি ক্যালকুলেশন করতে প্রবলেম হচ্ছে, তাদের মেবি এই ডিসএবিলিটিসটা রয়েছে, যেটার নাম হলো ডিসক্যালকুলিয়া। হ্যাঁ, আর মিডলে আরেকটা জিনিস বলছি, তোমরা এই জিনিসটা মাথায় রাখবে। এই যে ডিওয়াই, সবগুলিতে দেখে একটা কমন আছে ডিওয়াই। এই ডিওয়াইটার মানে হলো পোর। কি? পোর। ওকে, পোর, যার মানে হলো পোর, খারাপ। এনিওয়ে, নেক্সট রয়েছে ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া হলো ডিফিকাল্টি ইন রাইটিং, যাদের লেখার মধ্যে প্রবলেম হয়, যাদের লেখাতে প্রবলেম হয়। ধরো THE, দ না লিখে তারা লিখলো TEH, এরকম লিখলো। তো যাদের লেখাতে প্রবলেম, তাদের এই ডিসএবিলিটিসটা রয়েছে, সেটা হলো ডিসগ্রাফিয়া। নেক্সট রয়েছে ডিসপেক্সিয়া, ডিফিকাল্টি উইথ মোটর স্কিল, এভরিডে ফিজিক্যাল টাস্ক অ্যান্ড কোঅর্ডিনেশন। তাদের মোটর স্কিল অর্থাৎ ফিজিক্যাল এর সাথে রিলেটেড, অর্থাৎ তারা ধরো কোঅর্ডিনেট করতে পারছে, ব্রেনের সাথে মুখের বা ব্রেনের সাথে হাতে কোঅর্ডিনেট করতে পারছে না। এখন ধরো কোনো একটা কোশ্চেন এসেছে পরীক্ষার মধ্যে, তোমরা কনসেপ্টটা জানো, ঠিক আছে, বা আমরা কনসেপ্টটা জানি, কিন্তু যেটা আমি জানি সেটা আমি এক্সপ্লেন করতে পারছি না, বা যেটা আমি জানি সেটা আমি ভালোভাবে লিখতে পারছি না। মাথায় তো আছে, কিন্তু ভালোভাবে লিখতে পারছি না, ভালো বলতে পারছি না। তো ব্রেনের সাথে মুখের বা হাতের আমি কোঅর্ডিনেটটা মিলাতে পারছি না, যে কোঅর্ডিনেশনটা সেটা মিলাতে পারছি না। তো যাদের এই প্রবলেমটা রয়েছে, তাদের এই যে কী বলা হয়, ডিসফ্যাক্সিয়া ডিসএবিলিটিস। ওকে, নেক্সট রয়েছে অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার। এখন আরও কিছু দেখে নেব কী কী ডিসএবিলিটিস। অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার হলো যাদের শুনতে প্রবলেম, ডিফিকাল্টি প্রসেসিং অ্যান্ড ইন্টারপ্রেটিং অডিটরি ইনফরমেশন। কারো ধরো শুনতে প্রবলেম, সে শুনেছে, যেটা শুনেছে সেটা সে ভালোভাবে বুঝতে পারেনি। ধরো কেউ শুনেছে একটু স্লো, শুনতে প্রবলেম হয়েছে, তাও এখন শুনেছে, কিন্তু শুনেছে যে সেটা আর সে বুঝতে পারেনি যেটা শুনেছে। এখন আমি তো বলছি, ধরো কারো যদি এখন শুনতে প্রবলেম হয়, যেটা আমি বলছি আমি ভালো জুড়ে বলছি, সাউন্ডটাও ধরো তোমাদের বাড়ানো, তো অনেকেই এরকম হতে পারে তার শুনতে প্রবলেম হচ্ছে, বা সে শুনেছে কিন্তু আমি যেটা বলেছি তা সেটা বুঝতে পারেনি, ভালোভাবে শুনতে পারেনি, ভালোভাবে বুঝতে পারেনি। তাদের মেবি এই ডিসঅর্ডারটা রয়েছে, যেটার নাম হলো অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার। ওকে, নেক্সট রয়েছে ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার। ভিজুয়াল মানে দেখা, ডিফিকাল্টি প্রসেসিং অ্যান্ড ইন্টারপ্রেটিং ভিজুয়াল ইনফরমেশন। ধরো কোনো একটা কিছু দেখার পর সেই জিনিসটা বুঝতে পারেনি, মানে দেখতে প্রবলেম, বা দেখলেও সেটা বুঝতে পারেনি। ওকে, ধরো কেউ এই লেখাগুলি দেখেইনি, এটা আরেকটা হলো ধরো দেখেছে, কিন্তু দেখে সেই জিনিসটা বুঝতে পারছে না সেটা কি। তো তাদের মেবি এই প্রবলেমটা রয়েছে, যেটা হলো ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার। ওকে, তো এখন ছোটোখাটো প্রবলেম তো থাকতেই পারে, অনেকের একটু চোখের প্রবলেম থাকলো, কারো একটু কানের প্রবলেম থাকলো, এটা ছোটোখাটো প্রবলেম থাকতে পারে। এই ডিসেবিলিটিস কখন হয়, যখন এই প্রবলেমগুলো যেগুলো আমি এক্সপ্লেন করছি এক্সট্রিম লেভেলের হয়ে যায়, খুব বেশি হয়ে যায়, লিমিটের বাইরে হয়ে যায়, তখন এই ডিসঅর্ডারগুলি বা ডিসেবিলিটিসগুলি রয়েছে। ওকে, নেক্সট 8 নম্বর ADHD, অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ওকে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হলো ADHD। এটা ফুল ফর্মটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। তো অনেকেই ধরো যে একটা জায়গায় বেশি সময় মনোযোগ দিতে পারছে না, যে এমনিতে তো বাচ্চারা তো মনোযোগ দিতে পারে না, বাচ্চারা কি বড়রাই তো একটা জায়গায় অনেকক্ষণ সময় মনোযোগ দিতে পারে না, এইটা না, মানে যার এক্সট্রিম লেভেলের, মানে একটুও সে মনোযোগ দিতে পারছে না, বারবার মন একবার ওইদিকে একবার ওইদিকে, মানে এরকম থাকে, এক জায়গাতে মন থাকেই না, এক জায়গাতে তার মনই টিকে না। তো তাদের মেবি এই ডিসঅর্ডার রয়েছে, যেটা হলো অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। নেক্সট অটিজম। ASP, autism spectrum disorder, is developmental disabilities caused by differences in the brain repetitive action then stereotypical. ওকে, তো অটিজম হলো অটিজমের যে ASP, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারের মধ্যে কি হয়, যাদের এই ডিসঅর্ডার বা ডিসএবিলিটিসটা রয়েছে, তাদের মধ্যে কি হয়, তাদের যে ডিফারেন্স ইন ব্রেন বা রিপিটেটিভ অ্যাকশন হয়, মানে সেম জিনিস ধরো বারবার বলছে, ওইটা। নেক্সট স্পিচ, কারো স্পিচে প্রবলেম, স্পিচ মানে কথা বলতে প্রবলেম, আর্টিকুলার ডিসঅর্ডার, কারো কোনো কথা বলতে, কোনো সাউন্ডে, কোনো প্রনাউন্সিয়েশনে প্রবলেম, এটার ক্ষেত্রে হয় স্পিচ প্রবলেম, আর্টিকুলার ডিসঅর্ডার। নেক্সট রয়েছে ভয়েস ডিসঅর্ডার, কারণ ভয়েস ডিসঅর্ডার হতে পারে সে খুব আস্তে আস্তে বলছে, বা সে জুড়ে বলছে কিন্তু সেটা আর জুড়ে হচ্ছে না, আস্তে আস্তেই হচ্ছে, সে খুব ট্রাই করছে কিন্তু জুড়ে বলতেই পারছে না, তাদের মেবি এই ডিসঅর্ডারটা রয়েছে, ভয়েস ডিসঅর্ডার। নেক্সট 12 স্ট্যামারিং অর স্ল্যাটারিং ডিসঅর্ডার, লেস স্পিড ইন রিদম টকিং। বেসিক্যালি এটার মধ্যে কি, যারা অনেক সময় তুতলায়,
তোতলানো তোতলানো যে প্রবলেমটা রয়েছে সেটা স্টামারিং বা স্ল্যাটারিং ডিসঅর্ডারও বলা হয়। ডিসফ্লুয়েন্সি মানে যাদের কথার মধ্যে ফ্লুয়েন্সি জিনিসটা নেই, ফ্লুয়েন্সি নেই, সে একটু আমতা আমতা করছে, একটু থেমে বলছে, মানে ফ্লুয়েন্টলি বলতে পারছে না, তাদের মেবি এই ডিসঅর্ডারটা রয়েছে। A fluency disorder is a interpretation in the flow of speaking. Okay, next. Remedial টেকনিক টু ডেভেলপ লার্নিং ডিফিকাল্টিস, কিছু রেমিডিয়াল বা টেকনিক বা সাজেশন যে কীভাবে লার্নিং ডিফিকাল্টিস থাকলে কার যে লার্নিং ডিফিকাল্টিস রয়েছে সেগুলি ডেভেলপ করা যায়, কিছু সাজেশন। লিসেনিং অ্যান্ড রিপিটেটিং সাউন্ড, যাদের ধরো অনেকে কারো কোনো কিছু ল্যাঙ্গুয়েজ প্রবলেম, তার কথা বলতে প্রবলেম বা কারো শুনতে প্রবলেম, শুনে সেই জিনিসটা বুঝতে পারে না, তাদের জন্য আমরা কী করতে পারি, লিসেনিং বা রিপিটেটিং সাউন্ড, কোনো কিছু যে লিসেনিং, তার কোনো একটা কিছু বারবার তাকে শুনতে দিলাম, তাকে রিপিট করতে দিলাম, সে বারবার জিনিসটা শুনলো বা বারবার জিনিসটা সে বললো, এরকম কিছু অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা কী করতে পারি, তার লার্নিং ডিফিকাল্টিসটা আমরা ইমপ্রুভ করতে পারি, সেটাকে আমরা মানে যে তার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা যাতে সে কাটিয়ে উঠতে পারে সেটা আমরা ট্রাই করতে পারি কিছু অ্যাক্টিভিটিসের মাধ্যমে, সেটা যাতে তার ইমপ্রুভ হয়। নেক্সট, ফনেটিক গেমস লাইক মেকিং ওয়ার্ড উইথ ওয়ার্ড বিগিনিং, দেন নেক্সট রয়েছে ওয়ার্ড র্যান্ডিং, মানে কিছু ফনিক গেমস করতে। ফনিক মানে কি, ফনিক হলো সাউন্ডের সাথে রিলেটেড, ধরো সাউন্ড গেম, তাহলে তার কি ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা সলভ হতে পারে। তো এরকম কিছু ওয়ার্ডের মাধ্যমে, কিছু ওয়ার্ড গেমের মাধ্যমে আমরা কি করতে পারি, ইমপ্রুভ করতে পারি তার যে লার্নিংটা। দেন রাইমিং গেমসের মাধ্যমে গেমস অন ওয়ার্ড ফ্যামিলিজ, দেন হ্যাভিং ডিসকাশন অন স্টোরিজ অ্যান্ড ডেইলি ইভেন্টস। এরকম বিভিন্ন কিছু স্ট্র্যাটেজিস বা রেমেডিয়াল রয়েছে যেগুলি আমরা ইউজ করে তাদের মধ্যে লার্নিংটা আমরা কী করতে পারি, তাদের লার্নিং ডিফিকাল্টিসগুলি থাকলে সেগুলিকে কাটিয়ে মানে সেটা তার যে লার্নিংটা আমরা ইমপ্রুভ করতে পারি। নেক্সট রয়েছে এনকারেজ চিলড্রেন টু ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন। চিলড্রেনদেরকে আমরা কী করতে লাগবে, এনকারেজ করতে লাগবে, তারা যাতে ল্যাঙ্গুয়েজটা এক্সপ্রেস করে, তারা যাতে মানে কথা বলতে ট্রাই করে, তাহলে তো তার যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকলে সেটা সলভ হতে পারে। এনকারেজ ইমাজিনেটিভ প্লে অ্যাক্টিভিটিস, তাদের মধ্যে এনকারেজ করতে লাগবে তারা যাতে প্লে অ্যাক্টিভিটিসটা ইমাজিন করে। আনসারিং দ্য চাইল্ড কোয়ারিজ, কোনো চাইল্ডের যদি কোয়ারিজ থাকে, কোনো কনফিউশন থাকে, সেই জিনিসটা আনসার করতে লাগবে, ধরো তারা কিছু জিজ্ঞেস করলো সেটা তাদেরকে আনসার করতে লাগবে। ইউজ লট অফ স্টোরিজ অ্যান্ড রাইমস ইন ক্লাসরুম, অনেক স্টোরি ইউজ করলাম, যে অনেক গল্প বললাম, অনেক রাইম ইউজ করলাম ক্লাসের মধ্যে, তাহলে তারা খুব ইন্টারেস্ট পাবে, বা তাদের বিভিন্ন ডিফিকাল্টিস থাকলে, লার্নিং ডিফিকাল্টিস থাকলে সেগুলিও প্রবলেমটা সলভ হয়। এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা ইউজ করতে পারি। ওকে, তো এগুলি হলো কিছু স্ট্র্যাটেজিস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। এটাই ছিল আজকের ক্লাস। ওকে, আর কোনো ডাউট থাকলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেই ডাউটগুলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি একদম নতুন আপডেটেড নোটসের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আমাদের এখানে টেট 1, টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। ফুল সিলেবাসের নোটসটা রয়েছে, প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকের প্রথমেই রয়েছে কনসেপ্ট ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস আর কোশ্চেন আনসার, এবং তার সাথে পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট। আর তোমরা যদি চাও ক্লাস করবে, ক্লাসও করতে পারো। আমাদের এখানে খুব যত্ন সহকারে সিস্টেমেটিক ওয়াইজও ক্লাস করানো হয়। তো তোমাদের নোটসের প্রয়োজন, তোমাদের যে মক টেস্টের প্রয়োজন, অনলাইন হোক কিংবা অফলাইন, ক্লাসেসের প্রয়োজন অনলাইন কিংবা অফলাইন, যেটাই নিড তোমাদের, সেটার জন্য এই নম্বরে তোমরা ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর আশা করি তোমাদের আমাদের ক্লাসগুলি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকো, পাশে থাকো। তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা প্রতিনিয়ত সাকসেস মাস্টার নিয়ে আসবো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।